স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। মানুষের ভাগ্য পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকার আর যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জলাবদ্ধতা রোধে আবারও খালকাটা কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিএনপির দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। রুদ্র রফিকের সহায়তায় এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর জুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও আশেপাশের জেলা উপজেলা থেকে সমাবেশ স্থলে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ সমাবেশকে আরও প্রাণবন্ত করে। জনসমুদ্রে পরিণত হয় পলো গ্রাউন্ড এলাকা। তারেক রহমানকে মঞ্চে দেখেই মাঠ জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ ও নির্বাচনী উদ্দীপনা। তারেক রহমান। সেখানে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট চান বিএনপি নেতারা। চট্টগ্রামের জাতীয় সংসদ সদস্য বক্তব্যের শুরুতেই সমালোচনা না করে এগিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষার স্তরে স্তরে পরিবর্তন আনার কথা। বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। সেই বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করতে পারে। ক্ষমতায় গেলে বিএনপির দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান। বলেন, দুর্নীতির টুটি চেপে ধরা হবে। পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। সে সময় কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য আগামী 12 তারিখ ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামে রেডিসন ব্লুতে আয়োজিত মতবিনিময়ে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক এই সভায় চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন। পাশাপাশি তরুণ তরুণীদের পরামর্শ শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে জনগণের সমর্থন হারাতে হবে। বিএনপি তার সমর্থন হারাতে চায় না। আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। এখানে আমরা নতুন নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি, এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে। আমরা জিনিসটাকে এইভাবেই দেখছি। কৃষকদের পাশে দাঁড়ানো, আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি 10টি পয়েন্ট ওখানে দিয়েছি। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি। তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আওয়ামী লীগ যা করেছে বিএনপির কেউ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। এ সময় ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। পরে চেরাডাঙ্গি বাজারে নির্বাচনী সভায় দলের মহাসচিব বলেন, বিএনপি মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে চায়। আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমার সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনই এলাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না। বিশ্বাস করি তারা করেনি, তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে। আমাকে শেষ সময়
এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জনগণের সমস্যা সমাধানে তখনও জনগণের সাথে পরামর্শ করে কাজ হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। ঢাকা 4 ও 5 সংসদীয় আসন কাজলা এলাকায় জামায়াতে ইসলাম সহ 10 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। চাঁদাবাজদের সাবধান করে তিনি বলেন, যারা এখনই কথা রাখতে পারেন না তাদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনে প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভোটারদের। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি নিয়ে দিচ্ছেন নানা আশ্বাস। সকাল থেকে রাত অবধি চলছে সভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচি। ঢাকা 4 ও 5 সংসদীয় আসন কাজলা এলাকায় নির্বাচনী সমাবেশ করছে জামাত। তবে ভোটাররা বলছেন, যারা সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন তাদের মনোনীত করবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা 18 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে প্রার্থী কি বলছেন আর ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন, জানাবেন সে বিষয়ে। ইতিমধ্যে যে নির্বাচনী প্রচারণা চতুর্থ দিনে সেটি জমজমাটভাবেই চলছে এবং প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা নির্বলিতভাবেই আসলে তারা প্রচারণা চাচ্ছেন এবং বিশেষ করে ভোটারদের যে সংযোগ করা, ভোটারদের মনোজয় করা, সেটির জন্য ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যারা রয়েছেন এখানে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এবং ইতিমধ্যে ঢাকা 18 আসনে আমি যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ কর্মসূচি এবং সকালে অনেকে কর্মজীবী রয়েছেন, কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এছাড়াও যারা এখানে রয়েছে বিভিন্ন এখানে জানেন যে ঢাকা উত্তরখান, দক্ষিণখানে ঢাকা 18 আসনে যেটি সম্প্রতি নতুনভাবে এখানে সব কিছু করা হচ্ছে এবং সেই জন্য এখানে যে প্রার্থীদের একটি যে প্রত্যাশা এবং তাদের যে জিনিসগুলো তারা বলছেন সেটি হচ্ছে যে এই যে তাদের এই জিনিসগুলো কিভাবে তারা প্রার্থীদেরকে দিয়ে তারা ভোটারদের মন জয় করবেন সেই আসলে তারা এখানে বলছেন। এবং এই যে তাদের এই যে প্রত্যাশা, আমি যদি একটু জানতে চাই যে তারা নির্বাচনী, আপনারা যদি বলেন যে নির্বাচনী আচরণবিধি মেনে কি আপনারা প্রচারণা চালাচ্ছেন? জি, আমরা নির্বাচন আচরণবিধি আমরা মেনেই প্রচারণা করতে আছি। আমরা কোনো এই জায়গায় কোনো এই কারোর সাথে লঙ্ঘন করি না, আচরণবিধি লঙ্ঘন করে আমরা কোনো কিছু করতেছি না। আমরা আচরণবিধি মেনে আমরা সবকিছু করতেছি। কি বলছে ভোটাররা? না, আমাদের অনেক ভোটাররা সাড়া দিতেছে। 17 বছর ভোট দিতে পারে নাই, তার জন্য আমাদের ভোট দেওয়ার জন্য এই অনেক সাড়া দিতেছে। আমরা শুনছিলাম যে তারা বলছিলেন যে আসলে তারা যে ভোটারদের কাছে যাচ্ছেন, 17 বছরের যে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে সেটি আবারও এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয় করবেন। আপনি জানেন ইতিমধ্যে ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর, এছাড়া এখানে 10 দলীয় আরিফুল ইসলাম আছে এবং হাত পাকার পক্ষ থেকে রয়েছে আনোয়ার হোসেন। এই ছিল ঢাকা 18 আসনের নির্বাচনী প্রচারণা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে সকালে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তারা। আমরা যে কাজ করেছি তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো ইন এ সেফ এনভায়রনমেন্ট। আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট যে টু এনশিওর এ সেফ এনভায়রনমেন্ট ফর দ্য ভোটার্স এবং এইটা ইনশাল্লাহ আমরা পারবো। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট। এই অভিযোগে CECর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
কৃষক শ্রমিক জনতা পার্টি নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আদালতের আদেশ অমান্য করায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টে রুল জারির আবেদন করেন। রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলেছে। এর আগে গেল বছরের 27 আগস্ট হাইকোর্ট দলটির নিবন্ধন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু সিইসি আদালতের সেই আদেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। দর্শক, এই মুহূর্তে পলো গ্রাউন্ড মাঠে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রফিক, তারেক রহমানের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আফসানা, কিছুক্ষণ আগে তারেক রহমানের জনসভা শেষ হয়েছে। এখন তারেক রহমান এই চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে একটি নির্বাচনী জনসভায় যোগ দিবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ফেনীর জনসভা শেষ করে তারেক রহমান কুমিল্লাতে আরও 3টি জনসভায় যোগ দেবেন এবং সবশেষ নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি জনসভায় যোগ দিবেন। অর্থাৎ একটি লম্বা সফর রয়েছে তারেক রহমানের। আমরা তারেক রহমানের গাড়ি বহরে রয়েছি। আপনারা দেখছেন যে গাড়ি বহরটি আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের এই যে সড়কে দিয়ে এগিয়ে যাচ্ছে, সড়কটি আসলে সরু থাকায় তারেক রহমানের বের হতে একটু বিলম্ব হচ্ছে। এছাড়াও নেতাকর্মীরা তার বহনকৃত বাসটি ঘিরে রয়েছে, যার কারণে একটু ধীরে ধীরে আসলে বহরটি এগোচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি, তারেক রহমান আজ বেলা 12:30টার দিকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড যে ময়দান, সেই ময়দানে উপস্থিত হন এবং জনসভাস্থলে এসে মঞ্চে ওঠেন এবং যে লাখো জনতার যে উপস্থিতি, সেই লাখো জনতাকে হাত নাড়িয়ে তিনি কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে তিনি তার বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই তিনি কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে বাংলাদেশে বর্তমানে, যারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের জন্য একটি বার্তা দেন। তিনি আসলে বলেন যে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে সমালোচনা করলে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হবে না বলে এমন একটি বার্তা তিনি আজ দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন, একে অপরের বা প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীর সমালোচনা না করে। এছাড়াও তিনি বক্তব্যের শুরুতেই কিন্তু 24 যে জুলাই আন্দোলন, ছাত্র জনতার যে অভূতপূর্ব আন্দোলন, সে আন্দোলনের স্মরণ করেন এবং তিনি বলেন 71-এর যে মহান স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা কিন্তু রক্ষা পেয়েছে। তারেক রহমান বললেন যে 71-এর স্বাধীনতা রক্ষা পেয়েছে 24-এর এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। এরপরে আসলে তারেক রহমান যে তার যে আগামী রাষ্ট্র বিনির্মাণে যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই পরিকল্পনাগুলোর তুলে ধরেন। বিশেষ করে একেবারে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে তার যে পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যে পরিকল্পনার কথাগুলো রয়েছে, সেই পরিকল্পনার কথাগুলো তিনি তুলে ধরেন এবং বলেন যে আসলে বাংলাদেশের যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, আসলে ততবারই বিএনপি একমাত্র মানুষের নিরাপদ জীবন এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করে গেছে বলে তিনি বলেন এবং তিনি এটাও বলেন যে আগামীতে বিএনপি যখন ক্ষমতায় আসবে, তখন দুর্নীতির বিরুদ্ধে একেবারে লাগাম টেনে ধরা হবে দুর্নীতির, সেটি তিনি কিন্তু বার্তা দিয়েছেন। পাশাপাশি আগামী নির্বাচনের সাধারণ মানুষের ভোটের যে অধিকার, সেই ভোটাধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য কিন্তু তিনি ভোটার এবং নেতাকর্মী সহ পুরো দেশবাসীকে আসলে সতর্ক করেন, সজাগ থাকার আহ্বান জানান। আফসানা, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও নাগরিক হিসেবে দলটির সমর্থকরা ভোট দিতে পারবেন, এমন মন্তব্য করেছেন সাবেক বিচারপতি এম.এ. মতিন। বলেন, তাদের অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলে অনুতপ্ত হলে ক্ষমা পেতেও পারেন। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা দলটি নির্বাচন ভণ্ডুল ও বিতর্কিত করার চেষ্টা করতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগের যারা সমর্থক, তারা ভোট দিতে পারবে না এমন কোনো কথা নাই। তারা তো নাগরিকদের দেশের, আর নাগরিকের যে ভোটের অধিকার, এটা কেউ নিতে পারবে না। সুতরাং তারা ভোট অবশ্যই দেবে। এবারে নির্বাচনের মধ্যে দিয়ে জাতি কলঙ্কিত যে নির্বাচনের কালিমা ছিল, সেই কালিমা থেকে তারা মুক্ত হবে, মুক্তি পাবে।
আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিবেন গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হবে এই সাক্ষ্য গ্রহণ। এর আগে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। এই ২ মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করে সেই মোবাইল বাজারে নতুন দামে বিক্রি করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার বিভাগ। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মোবাইল চুরি কিংবা হারিয়ে যাওয়ার পর চক্রটি নতুনভাবে সেই মোবাইলের IMEI নাম্বার পরিবর্তন করে। রাজধানীতেই ৮ থেকে ১০টি চক্র সক্রিয় আছে বলে জানায় ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তির কাছ থেকে IMEI পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জাম সহ ২টি ল্যাপটপ উদ্ধার করে ডিবি। চাকরিরত বিদ্যালয়ের তথ্য গোপন করে জাল নথি দাখিলের মাধ্যমে একই সঙ্গে ২ শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন মাসুদুজ্জামান। প্রথম স্কুলের কম্পিউটার বিভাগের এই সহকারী শিক্ষক জাল নিয়োগপত্র ও ছাড়পত্র দাখিল করে নিয়েছেন আরেক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের চাকরি। পদত্যাগ না করেই ৫-৬ মাস ধরে প্রথম স্কুলে রয়েছেন অনুপস্থিত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেখানেও মিথ্যা বলেন ও ছল চাতুরির মাধ্যমে আশ্রয় নেন অভিযুক্ত মাসুদুজ্জামান। এর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাসুদুজ্জামান ফরিদপুর জেলার সদরপুরের ইব্রাহিম মুন্সির কান্দি গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়ে ২০১৩ সালের ৬ জানুয়ারি কম্পিউটার বিভাগে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। তার এমপিও ভুক্তি আইডি ১০৭৯০৫৯। তথ্য গোপন করে চাকরি পান বিজি প্রেস হাই স্কুলেও। আগের স্কুলের যোগদানপত্রের প্যাডে প্রতিষ্ঠানের নামে চর ও নাসিরপুর শব্দ দুটির মধ্যে স্পেস নেই, যা ভুল। নেই বিদ্যালয়ের লোগোও। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন আরটিভিকে নিশ্চিত করেন, মাসুদুজ্জামান এখনও তার প্রতিষ্ঠানে কর্মরত। বিজি প্রেস হাই স্কুলে দাখিল করা যোগদানপত্র, অভিজ্ঞতা সনদ ও অনাপত্তিপত্র কোনোটি তার দেয়া নয়। অভিজ্ঞতা সনদ, কোনো অনাপত্তি, কোনো ছাড়পত্র না, এটা আমি দেই নাই, আমার কাছে নেয়া নাই, এটা আমি শিওর আছি। অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ উত্তর দেন মাসুদুজ্জামান। জমা দিয়েছেন অভিজ্ঞতা এবং অনাপত্তিপত্র, জি। সেগুলো আপনার নিজের তৈরি করা, আর স্বাক্ষরটা যা আমি বলি প্যাড ২ রকমের হয়। প্যাড তো ওই কম্পিউটারে কম্পোজ করে এইটা স্বীকার করেন যে কম্পিউটারে কম্পোজ করে আপনি স্যারের স্বাক্ষর জাল করে দাখিল করেছেন বিজি প্রেসে। না, স্যারের স্বাক্ষর জাল করি নাই, ওইটা স্বাক্ষর দেয় নাই। আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলি। এমন শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান বিজি প্রেস হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষক হিসেবে তো কোনো খারাপ কিছু করা উচিত না ওনার, তাহলে আমরা কি শিখব? অবশ্যই তার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, তিনি যে অন্যায় করেছে। ক্ষুব্ধ শিক্ষকরাও। শিক্ষক যে এর সনদ জালিয়াতি করে চাকরিতে আসতে পারে, এটা আসলে খুবই একটা নীতি বহির্ভূত কাজ। উনি কিভাবে জাল নথি সাবমিট করেছেন, তাছাড়া পুরোটাই আসলে আমরা ভেবাচাকে খেয়ে গেলাম যে এটা কি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে মাসুদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এটা দ্রুত এই সমস্যার সমাধান করা হবে আর কি, আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটা করা হয়। ক্যামেরার সামনে কথা না বললেও ব্যবস্থা নেয়ার কথা জানান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে বক্তব্য জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে গেলে অতিরিক্ত দায়িত্বে থাকা মহাপরিচালক প্রফেসর BM আব্দুল হান্নানকে পাওয়া যায়নি। কল দিলেও রিসিভ করেননি তিনি। AR বাদল, RTV, ঢাকা। বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড
সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ সভা 2025 এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির বিদায়ী কমিটি সদ্য নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভার প্রথম অংশে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ টিপু সুলতান। দ্বিতীয় পর্বে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহফুজ হাসান। সভায় 2024-2025 সালের কার্যবিবরণী পেশ করেন সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক ও নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করেন পরিচালক মনিরুজ্জামান মনির। সভায় নিরীক্ষিত হিসাব বিবরণী পাশ হয় এবং 2026-2027 সালের বাজেট অনুমোদন দেওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। চলমান অভিবাসন আইন প্রয়োগ অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফেডারেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একই সঙ্গে ফেডারেল অভিবাসন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে মানবাধিকার ও আইনগত প্রক্রিয়া অনুসরণ বিষয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বর্ডার পেট্রোল বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন 37 বছর বয়সী এক ব্যক্তি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল। তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে দাবি কর্তৃপক্ষের। তবে ঘটনার তদন্ত শুরুর আগেই হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার নিহত ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। মিনিয়াপোলিস পুলিশের প্রধান জানান, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং সব তথ্য এখনো স্পষ্ট নয়। মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে অভিযোগ করেন, মুখোশধারী ফেডারেল এজেন্টরা শহরে অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সহিংস আচরণ করেছে। তিনি ফেডারেল এজেন্টদের দায়মুক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনার প্রেক্ষাপটে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিনিয়াপোলিস থেকে আইসের সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানান এবং নিরপেক্ষ তদন্তের অনুমতি চান। এর আগে 5 বছর বয়সী এক শিশু ও তার বাবাকে এবং পরে 2 বছর বয়সী এক শিশু কন্যা ও তার বাবাকে ওয়ারেন্ট ছাড়াই আটক করার অভিযোগ উঠেছে আইসের বিরুদ্ধে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি বাস্তবায়নে মানবাধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আরাফাত ইয়াসার, RTV। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ি আংশিক আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের এই আসনে এখনই আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি। প্রতিদিনই আমাদেরকে শুনতে হচ্ছে কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও চুরি হচ্ছে, কোথাও পারিবারিক ভাবে হোক এমনি হোক সংঘর্ষ হচ্ছে। রাজনৈতিক সংঘর্ষ ওইভাবে হচ্ছে না, কিন্তু কোন রকমে আমরা দেখছি প্রশাসন এই ব্যাপারে সামাল দিতে পারছে না। আমার একটা আশঙ্কা আছে 12 তারিখে যে নির্বাচনটা, এর আগে যদি এগুলোকে কন্ট্রোল না করা হয় তাহলে নির্বাচনে বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটে যেতে পারে। তরুণ যারা ভোটার হয়েছে তারা অধিক আগ্রহে রয়েছে যে আমরা এবার নতুন করে ভোট দিতে পারবো। তো আসলে আমি মনে করি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ি আসনে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে। 5 আগস্টের পর আমরা যেভাবে দেখতেছি প্রশাসন, বর্তমান সরকার নির্বাচন নিয়ে আগ্রহিতা, এভাবে যদি প্রশাসন যদি নিজে খেয়াল রাখে, নিজে যদি সচেতন করে থাকে, তাহলে নির্বাচন সুস্থ হবে এবং আমরা ভোট কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারবো। যদি এই নির্বাচন আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে না পারি এবং যোগ্য ব্যক্তিদেরকে আমরা পার্লামেন্টে আনতে না পারি, তাহলে আমাদের এই বিগত 17 বছরের জুলুম নির্যাতন যা এরকম
গেছে, আগামীতে আমাদের কপালে খুব অনেক বড় ধরনের অলক্ষণই আছে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।